হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে বিশেষ কিছু আলোচনার জন্য। আজকে আমি একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে আলোচনার জন্য, যেটি বর্তমান সময়ে বেশ গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। তোমরা দেখতে পাচ্ছ সকলে যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবং সেই আলোচনার বিষয় কতখানি গুরুত্বপূর্ণ এবং বর্তমান প্রেক্ষিতে আলোচিত। তবে আলোচনায় যাওয়ার আগে আমি সকলকে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির পাশে থাকুন, বেল আইকনটি প্রেস করে দেন, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে বা তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা ভিডিওটি দেখতে পাও। কালকে সৌভাগ্যবশত আমি মাদ্রাসার ভাইবার যেখানে চলছে সেই জায়গাতে আমি উপস্থিত ছিলাম এবং আমি গেছিলাম একজনের সাথে। তো সেখানে গিয়ে আমি বিভিন্ন মানুষের কথাবার্তা শুনলাম এবং যারা বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা দিচ্ছেন, যেমন কালকে জীবনবিজ্ঞান ছিল, বাংলা ছিল এবং আরবি ছিল, এটা নিয়ে ভাইবা চলছিল। আমি একজন ভাইবা আরবি চলছিল কিনা বলতে পারবো না, তবে একজন বন্ধু ছিল, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন যে আমি আরবি সাবজেক্ট থেকে। তবে জীবনবিজ্ঞান চলছিল, সেই বন্ধুর সাথে কথা হয়েছে এবং আমি তার দু একটা তার সাথে ভাইবা সম্পর্কিত কথা বলেছি। বাংলা বিষয়ে বিশদে আসছি একটু পর। তো তার সঙ্গে সঙ্গে আজকে কলম পত্রিকাতেও একটি খবর প্রকাশিত হয়েছে মাদ্রাসা সংক্রান্ত, সেটিও আপনাদের সঙ্গে আলোচনা করব। আর ভাইবার রেজাল্ট কবে বেরোবে এই নিয়েও একটু আলোচনা করব। দেখো বন্ধুরা, কালকে আমি ভাইবার যেখানে ভাইবাটা অনুষ্ঠিত হচ্ছিল, 7SLST মাদ্রাসার, সেখানে আমি উপস্থিত ছিলাম। প্রথমে 10টা দিক থেকে 10:30টার সময় আপনার রিপোর্টিং টাইম থাকলেও 10টা 10-15 সময় গেট খুলে দেয়। আমি ছিলাম 10টা 10-15 সময় গেট খুলে দেওয়ার পরে সকলকে একে একে ঢোকায়, তবে ওই কল লেটারটি দেখার পর ওনারা একে একে প্রবেশ করায়। যিনি সিকিউরিটি ছিলেন, সিকিউরিটির দায়িত্বে ছিলেন। তারপর ভেতরে প্রবেশ করার পর ওনারা শুনলাম যে খুব সুন্দর বসার ব্যবস্থা করেছিলেন। 4টা টেবিল ছিল, 4টা টেবিলে তাদের প্রথমত ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয় এবং তারপর ভাইবার প্রক্রিয়া শুরু হয়। তো আপনার যেগুলো নিয়ে যেতে বলেছিলেন সেগুলো সব একে একে তারা চেক করে নেন এবং চেক করার ব্যবহার খুব সুন্দর, ব্যবহার ভালো করেছে। মানুষের যারা যেসব পরীক্ষার্থী গিয়েছিলেন তাদের সঙ্গে কোঅপারেট করেছে সুন্দরভাবে। তারপর একটি রুমের মধ্যে ভাইবার ছাড়পত্র পাওয়া যায় এবং সেখানে তারা ভাইবা নেন এবং ভাইবার পরে মিনিমাম যারা জীবনবিজ্ঞানে আগে দিয়েছিল, বায়োসায়েন্সে যারা ছিল, লাইফ সায়েন্সের কালকে ছিল, তাদের সঙ্গে দেখলাম, কথা বললাম প্রথমে, যে 5জন ছিলেন। 5জনে প্রশ্ন করছেন এবং সেখানে প্রশ্নের সংখ্যা 3টা 5টা 6টা 10টা 15টা 12টা এইরকমও হচ্ছে। জানি না কাকে কীরকম কোশ্চেন করছে, তবে আমার একজন বন্ধু প্রায় 15টি কোশ্চেন পেয়েছে, আর একজন বন্ধু 10টা কোশ্চেন পেয়েছে। আর বায়োসায়েন্সের যে বন্ধুটি ছিল ওনার সাথে কথা বললাম, প্রায় 9টা প্রশ্ন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি কিন্তু উত্তর দিয়েছেন। ওনার বাড়ি সম্ভবত হুগলি জেলাতে। আমি কথা বলেছিলাম ওনার সাথে হুগলি জেলাতে বলে। আরেকটা বন্ধু ছিল পূর্ব মেদিনীপুর, সেখানেও কিন্তু দেখলাম উনিও কথা অনুযায়ী যে ওনাকেও প্রায় 7-8টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, বায়োসায়েন্সে সম্ভবত ওনার ছিল। তো আমার যেটা কথা বলেছিলাম সেখানে দেখা গেল যে আমার যে বন্ধুটি ছিল তাকে প্রায় 7টা কি 8টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল এবং 7টি 8টি প্রশ্ন বিভিন্ন ধাঁচের প্রশ্ন ছিল। সাহিত্যের ইতিহাস ছিল, ব্যাকরণ ছিল, সাম্প্রতিক ঘটনাবলী 2-1টা ছিল। এরকম করে প্রশ্নগুলি তারা করেছিল এবং উত্তর নিয়েছে এবং হয়নি, আপনার টিচিং হয়নি। এটা আমি আগের ভিডিও আগেও বলেছিলাম যে টিচিং হওয়ার সম্ভাবনা কম, তো টিচিং হয়নি। সেটা কালকেও 6 তারিখেও যেমন হয়নি, 7 তারিখেও হয়নি। 8 তারিখে কী হবে বা কী হতে চলেছে সেটা বলতে পারবো না, কারণ ওখানে আমি নেই। আর আপনারা যারা যাচ্ছেন, তারা যাদের ধরুন 8 তারিখে বা আজকে যেমন আছে, তারা কালকেও আছে, 9 তারিখে সম্ভবত থাকার কথা, তারা কিন্তু আগের দিনে চলে গেলে ভালো হয়। তার কারণ হচ্ছে কলকাতায় থাকার জায়গা প্রচুর আছে। আপনারা যারা ধর্মতলাতে নামবেন বা শিয়ালদাতে নামবেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনারা পার্ক সার্কাস চলে যাবেন। সব সময় ট্রেন আছে,
লোকাল ট্রেন আছে সব সময়। তো আপনার পার্ক সার্কাস চলে যান। পার্ক সার্কাস চলে যাওয়ার পরে ওখান থেকে একটু হেঁটে গেলেই আপনার মানে যেখানে পরীক্ষার হচ্ছে ভাইবা সেখানে একটু হেঁটে যেতে হবে। জাস্ট মেন ক্রসিংটা বেরোলেই আপনারা পেয়ে যাবেন। আর যারা শিয়ালদা থেকে আগের দিনে পৌঁছাচ্ছেন তারা শিয়ালদা থেকে আপনার যাদবপুর চলে যেতে পারেন। যাদবপুরে থাকার জায়গা অনেক আছেন, বিভিন্ন মেস, হোটেল, হস্টেল এগুলো পাওয়া যায়। থাকতে পারেন বা লজেও থাকা যাবে, কোনো অসুবিধা নেই। ওখান থেকে যাদবপুর থেকে সকাল সকাল বেরিয়ে যাবেন। যাদবপুর থেকে সকাল সকাল বেরিয়ে সম্ভবত আপনারা ট্রেন পেয়ে যাবেন। ওখান থেকে ট্রেন পেয়ে আপনারা বা উবের ওলা করে নিতে পারেন। উবের ওলাতে 214 টাকা ভাড়া নিল যাদবপুর থেকে। যাদবপুর বিবেকানন্দ পাঠাগার থেকে আপনার একদম পরীক্ষার সেন্টার 214 টাকা ভাড়া নিয়েছে উবেরে। তো আপনারা করে নিতে পারেন, অসুবিধা নেই। যদি কারো অসুবিধা থাকে তারা ট্রেনে যেতে পারেন, বাসে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা একটু সকাল সকাল বেরিয়ে যাবেন এবং সেখান থেকে পৌঁছে যাবেন। সেখানে যাওয়ার পরে দেখবেন প্রচুর পরিমাণে লাইন দেওয়া আছে। আপনারা লাইন দেওয়ার দরকার নেই, যে লাইন দেবে সেও ঢুকবে, না লাইন দিলেও সে প্রবেশ করবে, তাই কোনো চাপ নেওয়ার কোনো কারণ নেই। আপনারা আরামে ঢুকবেন। আর পরীক্ষা কল লেটারটা হাতে রাখবেন। কল লেটারটা হাতে রাখলে আপনাদের প্রবেশ করিয়ে দেবেন। কোনো চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই চাপ নেওয়ার। এরপরে কোশ্চেন যে হচ্ছে, কোশ্চেন বিভিন্ন টাইপের হচ্ছে, সেটা আমি একটু আগেই বললাম। যারা স্পেশাল পেপার আছে বাংলার ক্ষেত্রে তারা কিন্তু স্পেশাল পেপারে কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে যাবেন। আর আজকে সম্ভবত বাংলা শেষ হয়ে যাবে, তবু বলে দিলাম। আরও যারা বিভিন্ন বিষয় নিয়ে এমএ করেছেন, মাস্টার ডিগ্রি করেছেন, আমি তো ওই বিষয়গুলো সম্পর্কে অবগত নই বা জানি না। তারা সেই সব বিষয়ে স্পেশাল পেপার যদি থাকে সেগুলো একটু ভালো করে নেবেন। সাম্প্রতিক যেসব জিনিসগুলো আছে সেগুলো করে নেবেন। আর যেমন ধরুন কালকে ভূমিকম্প হয়েছে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে, হওয়ার সম্ভাবনা। কিন্তু কালকে দুর্ভাগ্যবশত আমি 4-5 জনকে জিজ্ঞাসা করলাম, একজনকেও ভূমিকম্প সম্পর্কিত কোনো প্রশ্ন করেননি। তারপর আমি ভেবেছিলাম যে অলিম্পিক থেকে প্রশ্ন করবে, সেখান থেকেও কিন্তু করেনি। তারপর আমাদের ডি গুকেশ, অর্থাৎ কিছুদিন আগে যে দাবাতে চ্যাম্পিয়ন হলো, সেখান থেকেও প্রশ্ন আসবে, কিন্তু করেনি। জানি না অন্য কোনো পরীক্ষার্থীকে করেছে কি না, তবে আমি 4-5 জনকে প্রশ্ন করলাম, সেখান থেকে কোনো তারা তাদের উত্তর সেখান থেকে কোনো প্রশ্ন যারা স্যার ছিলেন বা ম্যাডাম ছিলেন তারা কিন্তু করেননি। তবে আমি যে বন্ধুটির কথা আলোচনা করছিলাম, সেই বন্ধুটির 2জন ম্যাডাম ছিলেন, 3জন স্যার ছিলেন। রুমটির মধ্যে 5জন ছিলেন। আপনারা যা নিয়ম মেনে প্রবেশ করার সেরকম প্রবেশ করবেন, অসুবিধা কিছু হবে না। খুব সুন্দরভাবে পরীক্ষা দেবেন। খুব সহযোগিতা করছেন মাদ্রাস সার্ভিস কমিশন। এইভাবে সকল পরীক্ষার্থীদের পাশে থাকুক এবং সকলের কষ্টটা অনুভব করুক, এটা আমরা সকলে চাই। আর চিন্তা করার কোনো কারণ নেই। আশা করছি যে সকলের পরীক্ষা ভালো হবে এবং আমাদের যে আকাঙ্ক্ষিত ইচ্ছা বা আকাঙ্ক্ষা তা আমরা পূরণ করতে পারবো সকলেই। এরপর চলে আসি যে পূবের কলম পত্রিকায় একটা খবর প্রকাশিত হয়েছে, সেটা ভালো লেগেছে খবরটা, যে মাদ্রাসার এসএলএসটি শিক্ষক নিয়োগ স্বাভাবিকভাবেই চলবে নিয়োগ প্রক্রিয়া। কলকাতা হাইকোর্ট থেকে যেটা সেদিনের কেস হয়েছিল, সেই কেসের কথা অনুযায়ী এটা বলা হয়েছে। কি লিখেছে আমি একটু খবরটা পড়ে নিই। নিয়োগে নিষেধাজ্ঞা, বিষয়টি খবরটি ছিল অপপ্রচার। এটা আমরা যারা অনলাইন শুনানি শুনেছি, তাহলে সেটাই আমরা সকলেই বুঝতে পারবো যে ওখানে কী হয়েছে, কে কী বলছে, কে কী প্রচার করছে। এই নিয়ে আমাদের মাথা ব্যথা বা মাথা ঘামানোর কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। তবে আমি বলবো যে সবসময় সঠিক এবং লিগ্যাল খবর প্রচার করা দরকার। তার কারণ একটা খবরে অনেক বিভ্রান্তি ছড়ায়, অনেক কিছু সৃষ্টি হতে পারে, সেটা কাম্য নয়। কারণ আমরা সবাই এই গণতান্ত্রিক দেশের নাগরিক এবং গণতান্ত্রিক খবরই আমাদের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন। তাই ভুল খবর বা অপপ্রচার করা সম্পূর্ণভাবে খারাপ। কারণ আমি কালকে মাদ্রাসা সার্ভিস কমিশনে যেখানে হজ হাউসের সামনে উপস্থিত ছিলাম, সেখানে যদি এরপর অপপ্রচার কেউ করে, তাহলে আমি বলবো সম্পূর্ণ সে ভুল অপপ্রচার করছে। কারণ তাদের সহযোগিতা এবং সহযোগিতামূলক যে আচরণ, সেটা সম্পূর্ণভাবে খুবই ভালো। ভেতরেও ভালো, স্যার ম্যাডাম যারা ছিলেন তারা খুব ভালো ব্যবহার আচরণ করেছেন প্রত্যেক পরীক্ষার্থীদের সঙ্গে যতক্ষণ আমি ছিলাম। এরপর আশা করি পরের যে পরীক্ষার ডেটগুলি আছে সেদিনও ভালো হবে, সকলের সাথে ভালো আচরণ হবে। এবং এরপর যদি এটা নিয়ে ভুল খবর প্রচার করে, সেটা সম্পূর্ণ ভুল। এবং আমি বলবো এরকম ভুল খবর প্রচার করা যারা করছেন তারা সম্পূর্ণ ভুল করছেন। আশা করছি আজকের যে পূবের কলম পত্রিকাটা দিয়েছে, সেটা দেখুন কি দিয়েছে।
মাদ্রাস সার্ভিস কমিশন পরিচালিত সপ্তম এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্থগিতাদেশ চেয়ে মামলা করেছিলেন 2 চাকরি প্রার্থী সহ অতিরিক্ত আরও একজন, মানে 3জন কেস করেছিলেন। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের বক্তব্য ছিল এখন কোনো শিক্ষক নিয়োগ করা চলবে না, কারণ এই সংক্রান্ত একটি মামলা যাতে ওই একই গ্রুপের আবেদনকারীরা মাদ্রাস সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ না করার পক্ষে একটি মামলা করে বসে আছে। ওই মামলায় একজন মহিলা আবেদনকারী বলেছিলেন তাকে নাকি কোনো মাদ্রাসা পরিচালন কমিটি নিয়োগ দিয়েছে, তাই তাকে বেতন দিতে হবে। বেতন না দেওয়া পর্যন্ত নতুন কোনো শিক্ষক নিয়োগ করা চলবে না। এই মামলাটি এখন সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। একটি কথা সবাই জানেন, শিক্ষকের অভাবে পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলি ধুঁকছে। দীর্ঘদিন নিয়োগ হয়নি, স্যার ম্যাডামরা রিটায়ার্ড করেছেন, নতুনভাবে তো নিয়োগ করতে হবে। তাহলে সেই নিয়োগ না হলে তো অটোমেটিক মানে সিস্টেম বলে যে সেখানে শিক্ষিকার অভাবে স্কুল ধুঁকবে। তারপরে কি বলেছে, একটি আচ্ছা, শিক্ষক নিয়োগ করতে গেলে একটি কায়েমি স্বার্থের অনুসারে একটি মহল মামলা ঠুকে মাদ্রাসাগুলিতে নিয়োগ আটকে দিচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীরা। বছরের পর বছর মাদ্রাসায় নিয়োগ করা যাচ্ছে না, কিন্তু এতে পশ্চিমবঙ্গ মাদ্রাস সার্ভিস কমিশনকেও কোনোভাবে দায়ী করা যাচ্ছে না, কারণ তারা তো মানসম্পন্ন শিক্ষক নিয়োগ করতেই চায়। আর গয়ামের কিছু ব্যক্তি নিজস্ব স্বার্থে এই নিয়োগ আটকে দিয়ে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সমাজের 12টা বাজাচ্ছে। হাজার হাজার পড়ুয়া যথাযথ শিক্ষা থেকে বঞ্চিত হয়ে চলেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী শিক্ষাও। আর মিল্লাতের কিছু ছেলেমেয়ে মাদ্রাসার শিক্ষক হিসেবে যে চাকরি পেত তা থেকে তারা বঞ্চিত হয়ে রয়েছে। যারা সম্প্রতি হাইকোর্টে আবেদন করেছিল, সোমবার সেই মামলা আদালতে উঠলে মামলাকারীদের শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দাবি খারিজ করে দেয় হাইকোর্ট। আর সোমবার এই মামলার রায় হলো। রায়ের কপি মঙ্গলবার প্রকাশ করে আদালত। এদিকে মাদ্রাস সার্ভিস কমিশনের ফল প্রকাশের পর কমিশনের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসায় শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ চাওয়া হলে মামলাকারীদের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন, মামলাকারীদের মধ্যে 2জন রয়েছেন সপ্তম এসএলএসটির পরীক্ষার্থী। তাহলে কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের জন্য তারা মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশের দাবি জানায় কীভাবে? সপ্তম এসএলএসটি নবম দশম এবং একাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে সিতুমা তাজরিন সহ 3জন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে গত 26শে ডিসেম্বর। এরপর হাইকোর্টে জাস্টিস সৌগত ভট্টাচার্য সপ্তম এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়ার আবেদনটি খারিজ করে দেন। এর ফলে মাদ্রাস সার্ভিস কমিশনের ইন্টারভিউ নিতে এবং প্যানেল প্রকাশ করতে কোনো বাধা রইল না। ফলে যাদের নাম প্রকাশিত হয়েছে তাদের মাদ্রাসায় নিযুক্ত করতেও কোনো সমস্যা থাকলো না। ইতিমধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন দৃঢ় অবস্থান নিয়ে শিক্ষক নিয়োগ অব্যাহত রেখেছে। মাদ্রাসা টেটের চাকরি প্রার্থীদেরও ভেরিফিকেশন অন্যান্য প্রক্রিয়া জারি রেখেছে কমিশন। মঙ্গলবার পূবের কলমকে মাদ্রাস সার্ভিস কমিশনের চেয়ারম্যান আইএস পিবি সালিম বলেন, আদালত মামলাটি খারিজ করে দিয়েছে। মাদ্রাস সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মেই চলবে। এই স্যার আইএস অফিসার স্যার আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানের আমার পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেল থেকে ওনাকে ধন্যবাদ জানাই যে এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে দ্রুতগতিতে সম্পন্ন করার জন্য। এদিকে মঙ্গলবার পূবের কলমে মাদ্রাস সার্ভিস কমিশন পরিচালিত সপ্তম এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয় আদালত। শীর্ষক খবরটি ভুল প্রকাশিত হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়। এই প্রসঙ্গে পূবের কলমের প্রতিবেদক জানিয়েছেন, ওই মামলায় আবেদনকারীদের সঙ্গে সংশ্লিষ্ট একজন আইনজীবী তাকে ভুল খবর দিয়েছিলেন। আইনজীবীদের কোর্টের অফিসার বলা হয়। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়া থামবে না, সেটা বোঝা যাচ্ছে। কালকে মাদ্রাস সার্ভিস কমিশনের চেয়ারম্যান পূবের কলম পত্রিকাকে সেই রকমই জানিয়েছেন যে তারা দ্রুতগতিতে নিয়োগ প্রক্রিয়া চালাবেন। এমনকি তারা যে হাইকোর্ট যেটা খারিজ করে দিয়েছেন সেই কথাও কিন্তু উনি বললেন। আর তাহলে মাদ্রাস সংক্রান্ত যে খবরটি পূবের কলম পত্রিকায় বের হয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। আর তার সাথে সাথে বলি, ভাইবার রেজাল্ট কবে বের হতে পারে? দেখুন বন্ধু, এটা সবই অনুমান ভিত্তিক। ভাইবার রেজাল্ট এনারা যেহেতু খুব প্রসেসটা খুব দ্রুত গতিতে নিয়ে যাচ্ছে এবং
প্রসেসটা এত দ্রুত গতিতে পরিচালিত হচ্ছে, সেটা ওই অফিসে গেলে মানে যেখানে ভাইভা প্রসেস চলছে, প্রক্রিয়া চলছে, সেখানে না গেলে বুঝতে পারবেন না যে কীরকমভাবে প্রক্রিয়াটা চলছে, পরীক্ষা কীরকমভাবে নিচ্ছেন। ওনারা দুটো শিফটে পরীক্ষা নিচ্ছেন, 10:30 2:30 আমরা সকলেই জানি, এবং সেখানে খুব সুন্দরভাবে সে একদম সিরিয়াল বাই সিরিয়ালভাবে তারা তাদের প্রক্রিয়া সম্পন্ন করছেন। এবং আমার মনে হয় যে এইভাবে প্রক্রিয়া পরিচালিত হলে 15 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে সব প্রক্রিয়াটা, ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে। তারপর হয়তো খুব তাড়াতাড়ি তারা রেজাল্ট বের করে দেবে। তার কারণ হচ্ছে রেজাল্ট বের করতে তাদের কোনো অসুবিধা নেই, যেহেতু হাইকোর্ট থেকে ছাড়পত্র তারা পেয়ে গেছে। তাই বন্ধুরা, আপনারা মন দিয়ে পরীক্ষা দেন। যারা ভাইভা দিচ্ছেন তাদের পরীক্ষার পর তারা নজর রাখুন ওয়েবসাইটে, হয়তো রেজাল্ট বেরিয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তার কারণ যেহেতু মাদ্রাসার স্কুলগুলো একদম শিক্ষক শিক্ষিকাহীন, একদম ধুঁকছে শিক্ষক শিক্ষিকার অভাবে, সেহেতু আমরা আগেই দেখলাম তো, সেটা কোর্টেও সেখানে সেদিন প্রডিউস করা হয়েছে এবং বলা হয়েছে, আমরা পেপারেও পড়েছি। তাই এই দ্রুত শিক্ষক শিক্ষিকা নিয়োগের মধ্য দিয়ে হয়তো সেই ধুঁকে যাওয়া স্কুলগুলো, যেগুলো ধুঁকছে শিক্ষক শিক্ষিকার অভাবে, সেগুলো অন্তত কিছুটা পুনর্জীবন লাভ হবে করবে। কারণ যেহেতু জানুয়ারি মাসের 2 তারিখ থেকে ক্লাস প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে জানুয়ারির জানুয়ারির 8 তারিখ, মানে আমাদের কথা মতো যদি ফেব্রুয়ারি মাস থেকেও সব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় মাদ্রাস সার্ভিস কমিশন, তাহলেও কিন্তু সিলেবাসের অতটা ক্ষতি হয়ে যাবে না। তার কারণ হচ্ছে বই দিতে সব কিছু পঠন পাঠন শুরু হতেই প্রায় 1 মাস সময় লেগে যায়। তাই ফেব্রুয়ারি মাস থেকেও যদি ওনারা টিচার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন, তাহলেও কিন্তু যে ঘাটতিটা, সেই ঘাটতি তারা পূরণ করতে পারবে আশা করা যায়। তবে এরপর সবটাই নির্ভর করছে মাদ্রাস সার্ভিস কমিশনের প্রশাসকের উপর। তারা একটা নির্দিষ্ট গতিতে নিয়ে যাচ্ছেন, তারা একটা নির্দিষ্ট পন্থায় হাঁটছেন। আশা করব আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের, বেকার ছাত্রছাত্রীদের কথা ভেবে তারা এই রেজাল্ট দ্রুত বের করে নতুনভাবে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করুক। এতে সকলের সুবিধা হবে এবং তারা একে অপরকে আরও নিজেদেরকে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। যারা দীর্ঘদিন ধরে হয়তো ঝিমিয়ে গেছে, তাদের মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে, তারা আরও নতুনভাবে জেগে উঠবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কোনো নতুন খবর পেলে আমি আপনাদের সঙ্গে জানাবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন।